আমাদের একটা ভুল ধারণা আছে। আমরা মাঝে মাঝে ভাবি পৃথিবীর পুরো রাজত্ব বুঝি আমাদেরই দখলে, কিন্তু সত্যিটা কি জানেন? আমাদের এই নীল গ্রহের ৮০% সমুদ্রই আজও আমাদের অদেখা আর ভীষণ রহস্যময়। আর সেই সমুদ্রের অন্ধকার গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা মানুষের কল্পনার চেয়েও বহু গুণ বেশি ভয়াবহ। বরফে ঢাকা একটা নির্জন অঞ্চল, আর সেখানেই দেখা যায় দুজন বিজ্ঞানীকে, জুলিয়া আর অস্কার। তারা বরফের নিচে বিশেষ কিছু গবেষণা করছে, আর সেই গবেষণার জন্যই বরফের গভীরে শক্তিশালী বোমা ফেলে একের পর এক বিস্ফোরণ ঘটাতে হচ্ছিল তাদের। কিন্তু ঠিক তখনই তাদের হেডকোয়ার্টার্স থেকে একটা জরুরি ফোন আসে। ফোনের ওপার থেকে তাদের সতর্ক করা হয়, ঠিক তাদের লোকেশনের দিকেই এক ভয়াবহ ঝড় ধেয়ে আসছে। তাই জুলিয়া আর অস্কারকে দ্রুত সেই জায়গা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে তাদের খুব কাছাকাছি বরফে ঢাকা সমুদ্রের তলদেশে ঘুরে বেড়াচ্ছিল একটা রাশিয়ান সাবমেরিন। হঠাৎই তাদের রাডারে এক অদ্ভুত আর অস্বাভাবিক শব্দ ধরা পড়ে। সিগন্যালটা পেয়েও সাবমেরিনের ক্রু মেম্বাররা ঠিক বুঝে উঠতে পারছিল না আসলে এটা কি ঘটছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, সমুদ্রের জলের ঢেউগুলো যেন নিচ থেকে উপরের দিকে তীব্র বেগে ধেয়ে আসছে। ঠিক তখনই জুলিয়ার স্ক্যানারগুলো অদ্ভুত আচরণ করতে শুরু করে, আর তাদের ক্যাম্পের চারপাশের বরফে ফাটল ধরে। সেখান থেকে বের হওয়ার মুহূর্তে জুলিয়া তার গবেষণার জরুরি কাগজপত্রগুলো সাথে নিতে চায়। কোনো উপায় না দেখে অস্কার জোর করেই তাকে টেনে নিয়ে স্নোমোবিলের দিকে নিয়ে যায়। Приготовить режим гидролокации. Режим нет объекта. এদিকে সাবমেরিনের ক্যাপ্টেন বুঝতে পারেন এটা কোনো বিশাল জীবন্ত প্রাণীর আওয়াজ। পরিস্থিতি বিপজ্জনক দেখে তিনি সাবমেরিনটি সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই একটা বিকট শব্দে পুরো সাবমেরিন কেঁপে ওঠে। জলের নিচে প্রকাণ্ড একটা দানব এসে সজোরে ধাক্কা মারে তাদের সাবমেরিনে। তখনই সবার মধ্যে হইচই শুরু হয়ে যায়। জুলিয়া ও অস্কার দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সামনেই বরফে ধস নামে, আর ধাক্কা লেগে তাদের স্নোমোবিলটিতেও আগুন ধরে যায়। সেটিই ছিল তাদের কাছে সেখান থেকে বেরোনোর একমাত্র ভরসা। এরপর একটা বড়সড় বিস্ফোরণে তাদের পুরো রিসার্চ ক্যাম্পটি ধ্বংস হয়ে যায়। এদিকে বাইরের তীব্র আঘাতের কারণে সাবমেরিনটিরও অনেক ক্ষয়ক্ষতি হয়। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ক্রু মেম্বাররা জলের মধ্যেই ফায়ার করে। বিস্ফোরণের সেই তীব্র আলোতে জলের অন্ধকারে তারা বিশাল আকৃতির কিছু টেন্টিকলস দেখতে পায়। সাবমেরিনটি যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে, এটা ভেবে একজন অফিসার দ্রুত এমার্জেন্সি মেসেজ পাঠিয়ে দেয়। এর ফলে রাশিয়ান নেভির হেডকোয়ার্টার্সে সাবমেরিন নিখোঁজ হয়ে যাওয়ার খবর পৌঁছে যায়। যেহেতু সেই সাবমেরিনটিতে অত্যন্ত জরুরি অস্ত্র ছিল, তাই নেভি অফিসাররা একটুও সময় নষ্ট না করে সেই সাবমেরিনটিকে উদ্ধার করার জন্য বা চিরতরে ধ্বংস করার জন্য একটা স্পেশাল টিম পাঠানোর ব্যবস্থা করে। এই পুরো মিশনটার দায়িত্ব দেওয়া হয় ভিক্টরকে। ভিক্টর সেই আটকে পড়া সাবমেরিনের ক্যাপ্টেনের নিজের ছোট ভাই। ভিক্টরের পরিবার তাকে নিয়ে চিন্তায় পড়ে যায়। তাদের একটাই ভয়, সেখানে গিয়ে ভিক্টরও যেন তার ভাইয়ের মতো চিরতরে হারিয়ে না যায়। এই কারণে তার মা আরও দুশ্চিন্তায় পড়ে যান।
এই মিশনে যাওয়ার সময় তিনি ভিক্টরের হাতে একটা ঘড়ি তুলে দিয়ে বলেন, এটা তোমার বাবার ঘড়ি। তিনি আজ আমাদের মাঝে বেঁচে না থাকলেও এটি সবসময় তোমাকে রক্ষা করবে। মায়ের আশীর্বাদ ও ঘড়িটি সাথে নিয়ে ভিক্টর তার এই বিপজ্জনক মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেই রাতেই ভিক্টর ডকে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে জানতে পারে তার বাবার পুরনো বন্ধু অ্যাডমিরাল আলসান্সকি এই মিশনে তাদের সাথে যাচ্ছেন। কিন্তু ওনাকে দেখার পর ভিক্টরের মনে চিন্তা শুরু হয়, তিনি কি এই কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজের জন্য একটু বেশি বয়স্ক হয়ে যাননি? তবে যাই হোক, এটা উচ্চপদস্থ অফিসারদের আদেশ। ভিক্টর সাবমেরিনের ভিতরে পা রাখার সাথে সাথেই বুঝতে পারে ক্রু মেম্বাররা একটু অখুশি, কারণ ছুটির মাঝামাঝি সময়ে তাদের কাজে ফিরিয়ে আনা হয়েছে। অন্যদিকে আমাদের দেখানো হয় বরফের ঝড়ের মধ্যে জুলিয়া আর অস্কার পথ হারিয়ে ফেলে। জুলিয়া মোবাইল ফোনে সিগন্যাল পাওয়ার চেষ্টা করে, আর ঠিক তখনই Сигнал! Сигнал! Где же он? Вот! Я поймал! সে কোনোভাবে বেঁচে যায়। এতগুলো খারাপ ঘটনার মধ্যেও তাদের সাথে একটা ভালো ঘটনা ঘটে। জুলিয়ার ফোনে আচমকায় একটা অয়েল রিগের সিগন্যাল ভেসে ওঠে। সে আর দেরি না করে সঙ্গে সঙ্গে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু চারপাশ থেকে ধেয়ে আসা ঝড়ের শব্দে কেউ জুলিয়ার কথা বিন্দুমাত্র বুঝতে পারে না। কিছুক্ষণের মধ্যেই সিগন্যালের সমস্যার জন্য কলটা কেটে যায়। সাহায্যের এই শেষ আশাটুকু নষ্ট হতে দেখে অস্কার হতাশ হয়ে পড়ে। এরপর অস্কার একটা ফ্লেয়ার গান নিয়ে আকাশের দিকে ফায়ার করে, তারপর ক্লান্ত হয়ে বরফের ওপর বসে পড়ে। পরের দিন সকালে রেস্কিউ সাবমেরিনটি নিখোঁজ হওয়া সাবমেরিনের চিহ্নিত জায়গায় গিয়ে পৌঁছায়। Турбины вперед 40. 58. Скорость 10 узлов. Акустический горизонт чист. কিছুক্ষণ পর ক্রু মেম্বাররা খেয়াল করে আলসান্সকি ভিক্টরকে ডেকে নিয়ে একটা প্রাইভেট রুমের দিকে যাচ্ছেন, যেখানে আগে থেকেই কয়েকজন নেভি অফিসার উপস্থিত ছিলেন। আলসান্সকি ভিক্টরের হাতে একটা অত্যন্ত গোপনীয় রিপোর্ট তুলে দেন এবং সেটি পড়তে বলেন। রিপোর্টটির পাতায় চোখ বুলাতেই সবার মুখের রং বদলে যায়। অফিসারদের পাশাপাশি ভিক্টরও ভীষণ চিন্তায় পড়ে যায়। এই ঘটনার পর হারিয়ে যাওয়া পুরনো সাবমেরিনটি নিয়ে ক্রু মেম্বারদের মধ্যে নানা রকম গুজব ছড়াতে শুরু করে। সবার মুখে ভেসে ওঠে সমুদ্রের তলদেশে নিশ্চয়ই বিশাল কোনো ভয়ানক জীব সাবমেরিনটিকে ডুবিয়ে দিয়েছে। অন্যদিকে তীব্র শীতের মাঝে ঘুরতে ঘুরতে জুলিয়া আর অস্কার বরফের মধ্যে একটা বুই দেখতে পায়। এটি মূলত এক ধরনের যন্ত্র যা জলে ভেসে থাকা অবস্থায় আশেপাশের জাহাজগুলোতে সিগন্যাল পাঠাতে সাহায্য করে। বুইটি দেখতে পেয়ে তাদের মনে আবার আশার আলো জ্বলে ওঠে। তারা নিশ্চিত হয় যে এবার কেউ না কেউ তাদের উদ্ধার করতে অবশ্যই আসবে, তাই তারা সেখানেই অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে সাবমেরিনটি যখন ওই বুয়ের সিগন্যাল পায়, তখন তারা দ্রুত সেই সিগন্যাল লক্ষ্য করে এগিয়ে যেতে থাকে। কিন্তু হঠাৎ করেই Адмирал. Первый раз в жизни вижу, чтобы не от лодки, а от ক্রু মেম্বাররা তিমিগুলোকে কোনো আঘাত না করেই সাবমেরিনটিকে আরও নিচে নামিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা তিমি সাবমেরিনের ক্রু হেডের সাথে সজোরে ধাক্কা খায়। পরিস্থিতি সামলাতে অলসান্সকি সোলার সিস্টেম চালু করার নির্দেশ দেন, যদিও ভিক্টর তার এই সিদ্ধান্তের সাথে একেবারেই একমত ছিল না। সোলার সিস্টেম চালু করতেই তিমিগুলো ভয় পেয়ে কিছুটা দূরে সরে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই আবার তারা ফিরে আসে। তারপরে হঠাৎ করেই সব তিমি মাছ এক নিমেষে সেখান থেকে উধাও হয়ে যায়। ঠিক তখনই রাডারে একটা তীব্র লো ফ্রিকোয়েন্সি শব্দ ধরা পড়ে। সমুদ্রের তলদেশ যেন হঠাৎ ওপরের দিকে উঠে আসতে শুরু করে। ঠিক তখনই তাদের রাডার বিপদ সংকেত দিতে শুরু করে। বিশাল আকৃতির কিছু একটা
তাদের সাবমেরিনের দিকে ধেয়ে আসছে। Есть. অলসানস্কি সাথে সাথে ক্রুদের ফায়ার করার নির্দেশ দেন, কিন্তু ভিক্টরের কাছে এই সিদ্ধান্তটি একেবারেই সঠিক মনে হয়নি। তাই সে অলসানস্কির নির্দেশ অমান্য করে দ্রুত ক্রুদের সাবমেরিনটি কোনো নিরাপদ জায়গায় লুকিয়ে ফেলার আদেশ দেয়। তখনই সাবমেরিনটি বরফের এক বিশাল প্রাচীরের ফাটলের মধ্যে ঢুকে পড়ে। Давай, родная. আর ঠিক তখনই রাডারের সিগন্যালের আওয়াজ আরও তীব্র হতে শুরু করে। এত আওয়াজ তারা ভেতর থেকে একেবারেই সহ্য করতে পারছিল না। এদিকে সেই অদ্ভুত দানবটিও তাদের পিছু ছাড়ছে না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ক্রু মেম্বাররা হঠাৎ সাবমেরিনটি থামিয়ে দিতে বাধ্য হয়। তখনই সেই অজানা ও ভয়ানক প্রাণীটি রাডার থেকে আচমকায় গায়েব হয়ে যায় এবং সমুদ্রের অন্ধকারের গভীরে কোথাও যেন মিলিয়ে যায়। ক্রু মেম্বাররা পরীক্ষা করে দেখে সাবমেরিনের খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এদিকে অলসানস্কি ভিক্টরের উপর মারাত্মক রেগে যান, কারণ তার মতে ভিক্টর কোনো কিছু না ভেবেই এত বড় একটা ঝুঁকি নিয়েছে, যার কারণে ককপিটে সবার জীবন বিপদে পড়তে পারত। তবে যাই হোক, সাবমেরিনটির যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছিল তা সারানোর জন্য সেটিকে ফের সমুদ্রের উপরে তুলে আনা হয়। অন্যদিকে সেই ঝড়ের হাত থেকে বাঁচতে জুলিয়া ও অস্কার পাথরের খাঁজ ঘেঁষে কোনো মতে শুয়েছিল। হঠাৎ বরফ ভেঙে যাওয়ার বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। সাবমেরিনের উপর উঠে ক্রু মেম্বাররা যখন দূরবীন দিয়ে চারপাশ দেখতে শুরু করে, তখন বরফের উপর থাকা অস্কার ও জুলিয়াকে দেখতে পায়। তারা একটুও সময় নষ্ট না করে তাদের দুজনকে উদ্ধার করার জন্য তাড়াতাড়ি সাবমেরিন থেকে নিচে নেমে আসে। তবে ক্রু মেম্বাররা তখনও জানতো না এই মানুষগুলোর আসল পরিচয় কি। এমনকি অস্কার আর জুলিয়াও বুঝতে পারেনি যে এরা সেই আক্রান্ত সাবমেরিনের লোক নয়, বরং তাদের উদ্ধার করতে একটা নতুন টিম পাঠানো হয়েছে। ক্রু মেম্বাররা তাদের সব কথা মন দিয়ে শোনে। তবে সমুদ্রের গভীরে ঘটতে থাকা ওই অদ্ভুত ও ভয়ানক ঘটনার পিছনে আসল রহস্য কি তাদেরও জানা ছিল না। ভিক্টর অলসানস্কির সাথে কথা বলতে ছুটে যায়, কিন্তু অলসানস্কি জুলিয়া ও অস্কারকে নিজেদের সাথে নিয়ে যেতে একেবারেই রাজি ছিলেন না। কারণ অলসানস্কির সন্দেহ ছিল এই দুর্গম এলাকায় এরা হয়তো অন্য কোনো দেশের গুপ্তচর হতে পারে। তবে ভিক্টরের তাদের উপর মায়া হয়। অলসানস্কির বারণ করা সত্ত্বেও তাদের সাবমেরিনে তুলে নেয়। মেরামতের কাজ দ্রুত শেষ করে সাবমেরিনটিকে আবার জলের গভীরে নিয়ে যায় এবং পুনরায় তাদের খোঁজ শুরু করে। এদিকে মেডিকেল চেকআপ শেষ হওয়ার পর জুলিয়া ও অস্কারকে খাবার খেতে দেওয়া হয়। খাওয়ার মাঝেই ভিক্টর সেখানে এসে তাদের একটা ম্যাপ দেখায়। সে তাদের ক্যাম্পের সঠিক লোকেশন কোথায় ছিল তা জানতে চায় এবং তার সাথে বরফের নিচে তারা কোনো অদ্ভুত বা অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিল কিনা তাও জিজ্ঞাসা করে। জুলিয়া জানায় যে তারা বরফের মধ্যে বিশাল একটা বিস্ফোরণ হতে দেখেছিল। এই খবর শুনে ভিক্টরের সন্দেহ সত্যি মনে হয়। তার মনে হয় সম্ভবত ওই বিস্ফোরণের কারণেই তার ভাইয়ের সাবমেরিনটি সমুদ্রের গভীরে তলিয়ে গেছে। খবরটি পাওয়া মাত্রই সাবমেরিনের পরবর্তী পদক্ষেপ নিয়ে সব ক্রু মেম্বারদের মধ্যে তর্ক শুরু হয়, কিন্তু অলসানস্কি সবাইকে জানিয়ে দেন এই মুহূর্তে তাদের এই অভিযান থামিয়ে সোজা হেডকোয়ার্টার্সে ফিরে যাওয়া উচিত। তার মনে হয় কিছুক্ষণ আগে রাডারে যে রহস্যময় সিগন্যাল ধরা পড়েছিল সেটা যে কোনো মুহূর্তে আবার ফিরে আসতে পারে। আর সবচেয়ে বড় কথা, তারা এখনও নিশ্চিত নয় যে সমুদ্রের নিচে এই বিপদটা আসলে কোনো প্রাণঘাতী ভয়ানক প্রাণী নাকি শত্রুপক্ষের শক্তিশালী কোনো সাবমেরিন। সে সতর্ক করে দিয়ে বলে, এখন যদি ওদের উপর আবার আক্রমণ হয় তবে কোনো এমার্জেন্সি সিগন্যাল পাঠানো অসম্ভব হয়ে পড়বে।
কিন্তু ভিক্টর নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ল না। সে এখানে এসেছে তার ভাইকে যে কোনো মূল্যে খুঁজে বের করতে এবং এই মিশনটি সে শেষ করেই ছাড়বে। ভিক্টর ক্রু মেম্বারদের বলে, সাবমেরিনটি সোজা জুলিয়ার ক্যাম্পের দিকে নিয়ে যাও। অলসানস্কি খুবই রেগে যায়। সে ভিক্টরকে শেষবারের মতো সতর্ক করে দেয়, তার এই ভুল সিদ্ধান্তের কারণে কাউকে আর এখান থেকে প্রাণে বেঁচে ফিরতে হবে না। সবাইকে একটু সামলে নিয়ে ভিক্টর তার একজন বিশ্বস্ত সঙ্গীকে ডেকে পুরো বিষয়টি বুঝিয়ে বলে। সে জানায় তাদের হাতে একদমই সময় নেই, তাই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ অন্য সাবমেরিনটিতে যদি সত্যিই কেউ বেঁচে থাকে তবে তাদের কাছে শ্বাস নেওয়ার মতো অক্সিজেন প্রায় ফুরিয়ে এসেছে। কিছুক্ষণ সার্চ অভিযান চলার পর হঠাৎই রাডারের স্ক্রিন কেঁপে ওঠে। দেখা যায় সমুদ্রের সেই দানবীয় বিপদটি আবারও তাদের সাবমেরিনের পিছু ধাওয়া করেছে। ভিক্টর আর একটুও দেরি না করে ক্রুদের আদেশ দেয় আগের মতো কোনো লুকানোর জায়গা খুঁজে বের করো। কিন্তু দুর্ভাগ্যবশত এবার তাদের চারপাশে এমন কোনো নিরাপদ আশ্রয় ছিল না। ঠিক তখনই দূরে একটা অয়েল রিগ চোখে পড়ে। ভিক্টর সিদ্ধান্ত নেয় অয়েল রিগকে কাজে লাগিয়ে হয়তো সেখানে লুকিয়ে পড়া সম্ভব হবে। সে দ্রুত সাবমেরিনটিকে সমুদ্রের উপরের দিকে তুলে আনার আদেশ দেয়। ঠিক সেই মুহূর্তেই Неизвестный объект прямо перед платформой. অন্ধকারের বুক চিরে উঠে আসা সেই প্রাণীর ভয়াবহ রূপ দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। সাবমেরিনের সাথে অয়েল রিগের সমস্ত রেডিও কন্ট্রোল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভিক্টর পেরিস্কোপের ক্যামেরাটি সাবমেরিনের মূল স্ক্রিনের সাথে যুক্ত করে দেয়, যাতে বাকি মেম্বাররা নিজের চোখে দেখতে পায় তারা আসলে কিসের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। ওই দানবটি আবারও রেস্কিউ সাবমেরিনটির পেছনে ধাওয়া করতে শুরু করে। সাবমেরিনের ক্রুরা একদম দেরি না করে সমুদ্রের অন্ধকারের দিকে পালানোর চেষ্টা করে। অলসানস্কি মনে করেন ওই দানবটির ভয়াবহ দৃশ্য ক্রু মেম্বারদের দেখানো ভিক্টরের চরম ভুল। তার মতে এর ফলে ক্রু মেম্বারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হবে। তাই অলসানস্কি ভিক্টরকে জানিয়ে দেয় এখন থেকে এই সাবমেরিনের পুরো কমান্ড তিনি নিজেই সামলাবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অলসানস্কির সাথে সাথে দুটি টর্পেডো সেই অদ্ভুত প্রাণীটির দিকে লক্ষ্য করে ফায়ার করার নির্দেশ দেন। অলসানস্কি ভাবেন বিপদ হয়তো চিরতরে কেটে গেছে, কিন্তু তাদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। কন্ট্রোল রুমের একজন অফিসার হঠাৎ চিৎকার করে বলে, এই আঘাতে প্রাণীটি মারা তো যায়নি, বরং আরও রেগে দ্বিগুণ গতিতে আমাদের দিকেই ধেয়ে আসছে। অলসানস্কি আর দেরি না করে আরও কয়েকটি টর্পেডো ফায়ার করে। Парады 3-4, пли! Есть пли! এই পরিস্থিতি দেখে ভিক্টর এক মুহূর্ত দেরি না করে পুনরায় সাবমেরিনের পুরো কমান্ড নিজের হাতে তুলে নেয়। সে ক্রু মেম্বারদের চিৎকার করে বলে, সব শক্তি দিয়ে সাবমেরিনটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, যাতে যে কোনো উপায়ে ওই দানবের নাগাল থেকে দূরে সরে যাওয়া যায়। আচমকায় একটা বিশালাকার টেন্টিকেলস সাবমেরিনের সামনের অংশে সজোরে ধাক্কা মারে। সাবমেরিনটি তার ভারসাম্য হারিয়ে সমুদ্রের গভীরে তলিয়ে যেতে থাকে। দানবটি এই সুযোগে তার টেন্টিকেলস দিয়ে সাবমেরিনের গায়ে আবারও আঘাত করে।
সেই ধাক্কায় মুহূর্তের মধ্যে মিসাইল কম্পার্টমেন্টে চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রু মেম্বাররা সেখানকার ভেন্টিলেশন বন্ধ করে দেয় এবং মিসাইল কম্পার্টমেন্টটি পুরোপুরি সিল করে ফেলে। কয়েকজন ক্রু মেম্বার সেই মিসাইল কম্পার্টমেন্টের ভেতরে আটকে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। Нами. এদিকে রাডারের স্ক্রিনে ফুটে ওঠা দৃশ্য দেখে ককপিটের সবার রক্ত হিম হয়ে যায়। তারা দেখতে পায় সমুদ্রের সেই দানবটি তার টেন্টিকেলস দিয়ে সাবমেরিনটিকে চারদিক থেকে সম্পূর্ণ ঘিরে ফেলেছে। এবার তারা সবাই বুঝতে পারে এই প্রাণীটি আর কিছুই নয়, বরং হাজার বছরের পুরনো এক পৌরাণিক দানবীয় ক্রাকেন। বিজ্ঞানীদের ধারণা এটি আজকের অক্টোপাসেরই এক বিশালাকার প্রাচীন রূপ, যা সমুদ্রের অতল গভীরে বহু যুগ ধরে সুপ্ত অবস্থায় বেঁচেছিল। ইতিহাসের পাতায় ও প্রাচীন নাবিকদের মুখে প্রায়ই এমন দানবের কথা শোনা যেত, যারা সুবিশাল জাহাজ নিমেষের মধ্যে সমুদ্রের গভীরে টেনে নিত। এবার তারা লক্ষ্য করে তাদের সাবমেরিনে এখন মাত্র একটাই মিসাইল আছে। এই শেষ অস্ত্রটিকে কোনোভাবেই অপচয় করা যাবে না, বরং প্ল্যান করে এটিকে ব্যবহার করতে হবে। ভিক্টর সিদ্ধান্ত নেয় যে সাবমেরিনটিকে সাইলেন্ট মোডে নিয়ে যেতে হবে, কারণ সমুদ্রের গভীরে থাকা এই ধরনের বিশাল প্রাণী সাধারণত শব্দ শুনে শিকার করে। টর্পেডো রুমে থাকা ক্রু মেম্বাররা শব্দ বন্ধ করে দেয় এবং আগুন নেভানোর কাজ পুরোপুরি থামিয়ে দেয়। এদিকে সাইলেন্ট মোডের কারণে ক্র্যাকেনের বিকট গর্জন কমিউনিকেশন অফিসারের কানে এসে বাজতে থাকে। সাইলেন্ট মোডে সাবমেরিনটি কোনো শব্দ না করে একদম চুপচাপ জলের নিচে স্থির হয়ে দাঁড়িয়ে থাকায় ওই বিশাল ক্র্যাকেনটি সমুদ্রের গভীরে চলে যায়। দানবটি চলে যেতেই ক্রু মেম্বাররা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে দেয়, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে যায়। টর্পেডো রুমের আগুন এত মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছিল, সামান্য ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তা কোনোভাবেই নেভানো সম্ভব হচ্ছিল না। ভেতরের ভয়াবহ পরিস্থিতি দেখে ভিক্টর আর একটুও দেরি না করে কম্পার্টমেন্ট খালি করে সবাইকে বাইরে বেরিয়ে আসতে বলে। মারাত্মক আহত অবস্থায় কিছু অফিসার কোনো মতে বাইরে বেরিয়ে এলে বাকি ক্রু মেম্বাররা তাদের টেনে নিরাপদে সরিয়ে নেয়। জুলিয়া এবং অস্কার আহত ক্রু মেম্বারদের চিকিৎসায় সাহায্য করতে শুরু করে। অবশেষে মূল ককপিটের পরিস্থিতি কিছুটা সামলে ভিক্টর পুরো টিমের সাথে আলোচনায় বসে। সে অস্কার, জুলিয়া ও বাকি ক্রুদের কাছে তাদের মতামত জানতে চায়। বেশিরভাগ ক্রু মেম্বাররা বলে ওঠে এই মুহূর্তে তাদের এই মিশন বন্ধ করে ফিরে যাওয়াটাই একমাত্র বুদ্ধিমানের কাজ হবে, কারণ নিখোঁজ সাবমেরিনটির নির্দিষ্ট কোনো লোকেশন বা সিগন্যাল তাদের কাছে নেই। আর যদি সেই দানবীয় ক্র্যাকেনটি আবারও আক্রমণ করে, তবে তার হাত থেকে সাবমেরিন ও নিজেদের বাঁচানো একেবারেই অসম্ভব। ঠিক সেই মুহূর্তে অ্যাডমিরাল আলসান্সকি ভিক্টরের পাশে এসে দাঁড়ান। তিনি ভিক্টরকে তার বাবার বীরত্বের কথা মনে করিয়ে দেন, কিভাবে এক সাবমেরিন দুর্ঘটনায় নিজের প্রাণ বিসর্জন দিয়ে ভিক্টরের বাবা বহু ক্রু মেম্বারদের জীবন বাঁচিয়ে দেয়। আলসান্সকি ভিক্টরকে বোঝায় যে অন্ধের মতো সবাইকে বিপদে ফেলা বীরত্ব নয়, বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় একজন প্রকৃত কমান্ডের পরিচয়। ক্রুদের ভবিষ্যৎ গভীরভাবে চিন্তাভাবনা করার পর ভিক্টরের মনের জোর ভেঙে পড়ে। নিজের ব্যক্তিগত আবেগ আর ভাইকে খোঁজার জেদের চেয়ে সবার জীবনের মূল্য তার কাছে বড় হয়ে ওঠে। ভিক্টর সিদ্ধান্ত নেয় তারা এই মিশন এখানেই শেষ করে বাড়ি ফিরে যাবে। ভিক্টর তার কেবিনে ফিরে আসে এবং সে তার বাবার পুরনো একটা চিঠি বার করে গভীর মনোযোগ দিয়ে পড়তে থাকে। ঠিক সেই মুহূর্তে জুলিয়া ভিক্টরের কেবিনে আসে। জুলিয়া ভিক্টরের কাছ থেকে একটা ম্যাপ চেয়ে নেয় এবং মনোযোগ দিয়ে তাতে কিছু চিহ্ন আঁকতে শুরু করে। সে ম্যাপের সেই নির্দিষ্ট লোকেশনগুলো মার্ক করে যেখানে তারা ওই দানবীয় ক্র্যাকেনটির মুখোমুখি হয়েছিল। এরপর সে নিজের রিসার্চ ক্যাম্পের সঠিক লোকেশনটিও ভিক্টরকে দেখায়। জুলিয়া দীর্ঘশ্বাস ফেলে বলে, পুরনো সব গল্প ও নাবিকদের লোককাহিনী অনুযায়ী এই দানবটি প্রাচীনকালে অনেক জাহাজে হামলা করেছিল এবং হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল। তাই তার কোনো খোঁজ না পেয়ে বিজ্ঞানীরা ধরে নিয়েছিল যে প্রাণীটি হয়তো লুপ্ত হয়ে গেছে। সে আরও বলে, আমরা সেই এলাকায় বিস্ফোরণ ঘটিয়েছিলাম
তাই সম্ভবত ক্র্যাকেনের গুহায় আঘাত হয়েছিল। অর্থাৎ আমাদের নিজেদের ভুলেই 1000 বছর ধরে ঘুমিয়ে থাকা সেই ভয়ঙ্কর রূপটি আজ আবার জেগে উঠেছে। যদি আমাদের সবাইকে বেঁচে ফিরতে হয় তবে এখনই সোলার সিস্টেম সম্পূর্ণ বন্ধ করতে হবে। সোলারের ওয়েব অনুসরণ করে প্রাণীটি যে কোনো মুহূর্তে ফের আমাদের পিছু করতে পারে। জুলিয়ার মুখে এইসব কথা শুনে ভিক্টর বেশ অবাক হয়। সে বুঝতে পারে জুলিয়া একজন সাধারণ গবেষক নয়, ক্র্যাকেন সম্পর্কে তার বেশ জ্ঞান আছে। ভিক্টর জুলিয়ার চোখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, তুমি এত কিছু কিভাবে জানো? তোমার কি কোনো ধারণা আছে আমরা কিভাবে এই বিপদ থেকে রেহাই পেতে পারি? জুলিয়া বলে, সাধারণত এই জাতীয় বিশালাকার অক্টোপাস বা ক্র্যাকেন কোনো বড় শিকার পেলে তার সাথে সাথে ধ্বংস করে না, নিজেদের গোপন গুহায় নিয়ে যায়। আমার ধারণা সেই গুহাটি নিশ্চয়ই আমাদের রিসার্চ ক্যাম্পের খুব কাছাকাছি। কথা শেষ হতে না হতেই একজন অফিসার দ্রুত কেবিনে চলে আসে। সে বলে, আমি একটা দুর্দান্ত ক্লু পেয়েছি। সে আর একটুও দেরি না করে ককপিটের অডিও রেকর্ডটি চালিয়ে দেয়। সেটি ছিল ঠিক সেই সময়ের অডিও যখন ক্র্যাকেনের হাত থেকে বাঁচতে সাবমেরিনটি সাইলেন্ট মোডে জলের নিচে আটকে ছিল। তখনই স্পিকারে খুব স্পষ্ট একটা শব্দ ভেসে ওঠে। কেউ যেন সমুদ্রের গভীর থেকে ভারী কোনো লোহার দেয়ালে বারবার ঠকঠক করে সংকেত পাঠাচ্ছে। ভিক্টর যেন আবার আশার আলো দেখে। এই সিগন্যাল থেকে তারা বুঝতে পারে নিখোঁজ সাবমেরিনে এখনও কেউ না কেউ জীবিত আছেই। অফিসার দ্রুত সিগন্যালের ফ্রিকোয়েন্সি ট্র্যাক করতে শুরু করে এবং দেখতে পায় সেটা জুলিয়ার বলা সেই রিসার্চ ক্যাম্পের খুব কাছাকাছি একটা পয়েন্ট থেকেই আসছে। তারা বুঝতে পারে সমুদ্রের গভীরে আটকে থাকা সেই সাবমেরিনে এখনও কিছু ক্রু মেম্বার অবশ্যই বেঁচে আছে, আর তারাই দেয়ালে আঘাত করে সংকেত পাঠানোর আপ্রাণ চেষ্টা করছে। আর একটুও দেরি না করে ভিক্টর পুরো সাবমেরিনের ক্রুদের এক জায়গায় ডেকে পাঠায়। আজ আমাদেরই সহযোদ্ধারা সেই সাবমেরিনে ঘন্টার পর ঘন্টা বন্দী হয়ে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। আজ যদি আমরা এখান থেকে ভয় পেয়ে পালিয়ে যাই তবে তাদের বাঁচানোর জন্য আর কেউ থাকবে না। আর তোমরা ভুলেও ভেবো না যে আমি শুধু আমার নিজের ভাইয়ের প্রাণ বাঁচাতে এই ঝুঁকি নিচ্ছি। যদি আমার ভাই না হয়ে আজ তোমাদের মধ্যে অন্য কারোর পরিবার বা বন্ধু সেখানে আটকে থাকতো, আমি তাহলে একই সিদ্ধান্ত নিতাম, কারণ তারা প্রত্যেকেই আমাদের সহযোদ্ধা। ভিক্টরের এই কথাগুলো ক্রু মেম্বারদের মনের ভয় একেবারে ধুয়ে মুছে দেয়। আর তখনই সে সাবমেরিন ঘোরানোর আদেশ দেয়। আর এখন তাদের একটাই লক্ষ্য, জুলিয়ার ক্যাম্প। Это пропасть. কিন্তু নির্দিষ্ট লোকেশনের কাছাকাছি পৌঁছাতেই সাবমেরিনের উপরে সমুদ্রের জলের প্রচণ্ড চাপ বেড়ে যায়। এটা থেকে স্পষ্ট বোঝা যায় সাবমেরিনটি তার ক্ষমতার চেয়ে অনেক বেশি গভীরে পৌঁছে গেছে। ভিক্টর এক মুহূর্ত সময় নষ্ট না করে সিদ্ধান্ত নেয় যে ওই অজানা জায়গাটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। নিখোঁজ সাবমেরিনটি খোঁজার জন্য একটা মিনি সাবমেরিন পাঠানো হবে, কিন্তু মিনি সাবমেরিনের চালক আগের হামলায় মারাত্মকভাবে আহত। তাই ভিক্টর নিজেই সাবমেরিনটি চালানোর সিদ্ধান্ত নেয়। ভিক্টর এখান থেকে যাওয়ার আগে এই সাবমেরিনের নেতৃত্ব ও সুরক্ষার দায়িত্ব আবারও অ্যাডমিরাল অলসানস্কির হাতে সঁপে দেয়। Да, опасно очень. Кислорода может не хватить. Вам надо торопиться. তারা যত নিচের দিকে নামতে থাকে জলের চাপের কারণে মিনি সাবমেরিনটি মেটাল ফ্রেম ও বডিতে প্রচণ্ড মর্মর শব্দ হতে শুরু করে, কারণ সমুদ্রের এত গভীরে তারা এর আগে কখনো আসেনি। তখনই তাদের হেডফোনে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে। শব্দটা অনুসরণ করে তারা যখন সামনের দিকে এগিয়ে যায় সেখানে পৌঁছাতেই তাদের পায়ের তলার মাটি সরে যায়। সমুদ্রের সেই গভীরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডুবে যাওয়া জাহাজের কঙ্কাল। Целое кладбище кораблей.
এটা দেখেই পরিষ্কার হয়ে যায় যে জুলিয়ার দেওয়া তথ্য একদম সঠিক। আসলে তারা পৌঁছে গেছে সেই দানবীয় ক্র্যাকেনের গুহায়। সেই ভাঙাচোরা জাহাজগুলোর মাঝেই শেষমেশ তারা সাবমেরিনটিকে খুঁজে পায়। তারা সেই সাবমেরিনের কাছে গিয়ে দেখে সাবমেরিনটির সামনের অংশ এখনও ঠিকঠাক অবস্থায় আছে। আর দরজা খুলতেই সে দেখে সাবমেরিনের সব ক্রু মেম্বাররাই বেঁচে আছে, আর তাদের মধ্যেই ছিল তার ভাই আলেকজান্ডার। তাদের সবাই জীবিত আছে। এরপর ভিক্টর মিনি সাবমেরিনে করে তাদের উদ্ধার করা শুরু করে। সবাইকে উদ্ধার করতে হলে মিনি সাবমেরিনটিকে অন্তত 2 বার যাতায়াত করতে হতো। তাই ভিক্টর সিদ্ধান্ত নেয় সে তার ভাইয়ের সাথে ওখানেই থেকে যাবে। সেখান থেকে বেরোনোর আগে তারা সাবমেরিনের সাথে একটা ট্র্যাকার লাগিয়ে দেয় যাতে তাদের লোকেশন হারিয়ে না যায়। কিন্তু পরক্ষণেই তাদের মনে পড়ে যায় এই ট্র্যাকার থেকে পাওয়া সিগন্যাল অনুসরণ করে ক্র্যাকেন আবার আক্রমণ করতে পারে। তাই তারা ট্র্যাকারটি বন্ধ করে দেয়। খুব অল্প সময়ের মধ্যেই তারা উদ্ধার করা জীবিত ক্রু মেম্বারদের নিয়ে ওপরের সাবমেরিনে পৌঁছে যায়। তবে সমুদ্রের অত গভীরে যাওয়ার কারণে মিনি সাবমেরিনের পাইলট অসুস্থ হয়ে পড়ে। ঠিক তখনই জুলিয়া অস্কারের কাছে সাহায্য চায়। অস্কার আগে সাবমেরিনে কাজ করত। এরপর মিনি সাবমেরিনটি আবারও বাকিদের উদ্ধারের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখনই অলসানস্কি রাডারে লক্ষ্য করেন ক্র্যাকেনটি আবার নড়াচড়া করছে। এদিকে ভিক্টর ও আলেকজান্ডার সেই বিপজ্জনক অস্ত্রগুলো ধ্বংস করার জন্য অস্ত্রের কম্পার্টমেন্টের দিকে এগোতে থাকে। কিন্তু কম্পিউটারে কোড দিয়ে তারা যখনই অস্ত্রগুলো ধ্বংস করার চেষ্টা করে সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়। তবে ভিক্টর মোটেও হাল ছাড়ার পাত্র ছিল না। অনেক চেষ্টার পর অবশেষে সে কম্পিউটারটি অন করতে পারে এবং তারা দেখে যে অস্ত্রগুলো এখনও পুরোপুরি ঠিক আছে। সেই অস্ত্রগুলো থেকে বের হওয়া সিগন্যাল মিনি সাবমেরিনের রাডারে ধরা পড়ে এবং সিগন্যাল অনুসরণ করে তারা নির্দিষ্ট স্থানে পৌঁছে যায়। অন্যদিকে ওপরের সাবমেরিনে থাকা সবাই খুব ভয় পেয়ে যায়, কারণ ক্র্যাকেনটি তাদের খুব কাছাকাছি চলে এসেছিল। পরিস্থিতি সামলাতে তারা সাবমেরিনটিকে আবার সমুদ্রের তলায় নামিয়ে আনে এবং সাইলেন্ট মোডে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ক্র্যাকেনটি একটা বিশাল পাথর সাবমেরিনের উপরে ফেলে দেয়। সাবমেরিনটির কম্পার্টমেন্টে জল ঢুকতে শুরু করে। এদিকে মিনি সাবমেরিনটি খুব দ্রুত ভিক্টরের লোকেশনে পৌঁছে যায় এবং সেই সাবমেরিনের সাথে যুক্ত হওয়ার চেষ্টা চালায়। ঠিক তখনই ভুলবশত ট্র্যাকারটি অন হয়ে যায়। সিগন্যাল পাওয়া মাত্রই ক্র্যাকেনটি ওপরের সাবমেরিনকে ছেড়ে তার গুহার দিকে ছুটে আসে, আর এই সুযোগ কাজে লাগিয়ে ওপরের সাবমেরিনটি নিরাপদে জলের উপরে ভেসে ওঠে। এই সময়ের মধ্যে ভিক্টর একটি পাইপের ভেতর দিয়ে সাবমেরিনের প্রধান অস্ত্রের ঘরে এসে পৌঁছায়। ঠিক তখনই আলেকজান্ডার মিনি সাবমেরিন যুক্ত হওয়ার শব্দ শুনতে পায়। সে তার ক্রু মেম্বারদের সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে ভিক্টর অস্ত্রের রুমে পৌঁছে মিসাইলগুলোতে কোড এন্টার করা শুরু করে, আর আলেকজান্ডার কম্পিউটারের কোড ইনপুট দিতে থাকে। তবে অস্ত্রগুলো সম্পূর্ণ লোড হতে কিছুটা সময় নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই ক্র্যাকেনটি তাদের খুঁজে পেয়ে সেখানে চলে আসে। এই দানবীয় ক্র্যাকেনের বিশাল সুরগুলো সাবমেরিনটাকে চারপাশ থেকে পেঁচিয়ে ধরে। দুই ভাই মনে করে হয়তো তারা আর বাঁচবে না। হঠাৎই ক্র্যাকেন এক ঝটকায় সাবমেরিনের প্রায় অর্ধেক অংশ ভেঙে ফেলে। এর পরের মুহূর্তেই ক্র্যাকেনটি যখন আবার তাদের উপর মারাত্মক আক্রমণ চালাতে যায়, ঠিক তখনই দুই ভাই একসাথে অস্ত্রের সুইচ চেপে দেয়। ভিক্টর দ্রুত পাইপের ভেতর দিয়ে আবার আলেকজান্ডারের কাছে ফিরে আসে। দুই ভাই একটুও সময় নষ্ট না করে সেখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে। পরিস্থিতি যেমনই হোক, ভিক্টর কিন্তু তার বড় ভাইয়ের হাত ছেড়ে দেয়নি। এরপর দুই ভাই সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। অস্ত্রটি বিস্ফোরণ হতে আর মাত্র 2 মিনিট বাকি ছিল, কিন্তু কোনোভাবেই মিনি সাবমেরিনটি লঞ্চ করা যাচ্ছিল না। তারা দুজনে সেই গভীর খাদের দিকে পড়ে যেতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই ভিক্টরের এমার্জেন্সি লিভারটির কথা মনে পড়ে যায়। লিভারটি টানার সাথে সাথেই মিনি সাবমেরিনটি ওই সাবমেরিন থেকে আলাদা হয়ে উপরের দিকে উঠতে শুরু করে।
ঠিক তখনই অস্ত্রগুলোই এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কিন্তু ঠিক তখনই জলের উপরে কিছু বুদবুদ দেখা যায়। তারা দুজনেই সুরক্ষিত অবস্থায় উপরে উঠে আসে। শেষমেশ সবাই মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে আসে এবং দুই ভাই একসাথে তাদের মায়ের কাছে ফিরে আসে। আর গল্পটা এখানেই শেষ হয়। আপনাদের কি মনে হয়, সমুদ্রের যে গভীরতায় আজও মানুষ পৌঁছাতে পারেনি, সেখানে কি সত্যিই এমন কোনো রহস্যময় বা বিশাল প্রাণী লুকিয়ে থাকতে পারে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের আকর্ষণীয় সব মুভি এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।